ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আয়োজক আছেন, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের যে উদ্বোধক মাননীয় বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী সাহেব, বারের সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর বোরহানুদ্দিন, এবং যারা আছেন বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার অসীম এবং ব্যারিস্টার শিউলি, সামনে যারা আছেন সিনিয়র সিনিয়র মানে প্রফেশনে আমার বয়সে অভিজ্ঞতা যারা সিনিয়র আছেন তারা এবং যারা জুনিয়র আছেন তারা সবাইকেই শুভ অপরাহ্ন। আমাকে যখন অ্যাডভোকেট মাহবুব সাহেব এসে দাওয়াত দিলেন এই অনুষ্ঠানে আসার জন্য, আমি প্রথমেই বললাম কি বলবো। বলল যে স্যার আপনি কোর্টে যা বলেন তাই। আমি তো কোর্টে একটু বকাবকি বেশি করি, সবাই জানে। স্যার এখন একটু বকাবকি করবেন। আরে না, এটা হয় না। এনিওয়ে, তো এই যে আপনার চ্যালেঞ্জ এবং প্রসপেক্টস, অ্যাডভোকেট মাহবুব সাহেব যে বিষয়ে বলতে বললেন, যেহেতু আমি একসময় বারে ছিলাম, বেঞ্চে আমার এখন 14 বছর পার হয়ে গেছে। আল্লাহর রহমতে বেঞ্চে বসে আমার সিভিল সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ক্রিমিনাল সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, রিট, কাস্টমস, ইনকাম ট্যাক্স, অ্যাডমিরালটি, কোম্পানি, ভ্যারাইটিস ধরনের মামলা পরিচালনা করার অভিজ্ঞতা আমার হয়েছে। কম বেশি রায় দেওয়ার চেষ্টা করেছি। একটা জিনিস যেটা সবসময় বলা হয়, বার এবং বেঞ্চ, যত বেঞ্চে আমার অভিজ্ঞতা হচ্ছে তত আমি একটা জিনিস বুঝতে পারছি, বার এবং বেঞ্চ অবিচ্ছেদ্য একটা অংশ। আমি একটা কথা প্রায় বলি আমার কোর্টে যারা প্র্যাকটিসিং লয়ার আছেন, বিশেষ করে যারা জুনিয়র, যাদের আমি বিশ্বাস করি, আপনারা শুনেছেন সিনিয়র অ্যাডভোকেট, ওনাদের কাছ থেকে শুনেছেন এহসানুল করিম সাহেব, সালাউদ্দিন দরুন সাহেব, আমার বন্ধু মানুষ, অসীম সাহেব, নাসিরুদ্দিন অসীম সাহেব, বারের প্রেসিডেন্ট সাহেব, কঠোর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ওনারা আছে এই অবস্থায় এসছেন। আমি নিজেও বারে ছিলাম। যারা ইয়াং লয়ার প্রত্যেকের ভবিষ্যৎ আছে, এবং এখনো পর্যন্ত আমাদের হাইকোর্ট ডিভিশনে যখন বিচারপতি নিয়োগ করা হয়, মেজরিটি নিয়োগ করা হয় বার থেকে। সুতরাং আপনারা যখন ইয়াং লয়ার্স মামলা পরিচালনা করবেন, আপনার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, একদিন হয়তো আমিও এই বেঞ্চে চলে আসব। আপনার পারফরমেন্স যারা বেঞ্চে যারা বিচারক আছেন তারা দেখছেন, আপনার যারা বন্ধু আছেন বারের তারা কিন্তু আপনার পারফরমেন্স দেখছেন। এই কথাটা মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হাইকোর্ট ডিভিশনের প্র্যাকটিসের জন্য। ইউ নেভার নো হোয়াট ইজ অ্যাওয়েটিং ফর ইউ ইন ফিউচার। আপনি অ্যাটর্নি জেনারেল হয়ে যেতে পারেন, ইউ নেভার নো। আপনি অতিরিক্ত বিচারক নিয়োগ হয়ে চিফ জাস্টিস পর্যন্ত হয়ে যেতে পারেন। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে করবেন আপনারা। আমি একটু, যেহেতু এখন বিচারক হিসেবে আছি হাইকোর্ট ডিভিশনের, বিশেষ করে যখন সিভিল এবং ক্রিমিনাল ম্যাটার্স ডিল করতে হয়, এখানে আসে রেফারেন্স কেসগুলোই, যেগুলো অরিজিন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, যেগুলা ধাপে ধাপে হাইকোর্টে আসে। বেশিরভাগ মামলা কিন্তু ওখানেই নষ্ট হয়ে যায়। বেশিরভাগ বলবো না, অনেক মামলা, গুরুত্বপূর্ণ পয়েন্ট। ছোট্ট একটা উদাহরণ দিই। গতকালকে আমার কোর্টে একটা মামলা এসেছিল, বলা হচ্ছিল যে আসামি একজন চাইল্ড। আইন কি বলে? আইনটা হচ্ছে এটা ট্রায়াল কোর্টে রেজ করতে হবে। হাইকোর্টে এসে প্রথমবার রেজ করে কোনো লাভ নাই। সুতরাং আপনার ক্লায়েন্টকে অ্যাডভাইস করা উচিত আপনি ওখানে ট্রায়াল কোর্টে রেজ করেন। শুধু তাই না, প্রচুর মামলা আমি পাচ্ছি আমরা ট্রায়াল কোর্টে প্রসিকিউশন বা ডিফেন্সের যে কারণেই হোক
দুর্বলতা বা ঘাটতি বা কিছুটা অমনোযোগিতা, এগুলোর কারণে মামলা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যেহেতু বার কাউন্সিলের দুজন বিজ্ঞ সদস্য আছেন, সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির, ডিপার্টমেন্টে আমার ছোট ভাই ব্যারিস্টার অসীম আছেন। শিশির মনির সাহেব বলেছেন যে ওটা একটা ট্রেনিং, অনলাইন এবং ফিজিক্যাল ট্রেনিং প্রত্যেকটা বারে খুবই দরকার। আমি বেশ কয়েক বছর ধরে যখন মনিটরিং কমিটি চালু করা হলো, প্রথম থেকে আমি আছি একটা ডিভিশনের মনিটরিংয়ের দায়িত্বে। সেই সুবাদে আমাকে তাদের সাথে অনলাইনে মিটিং করতে হয়, রিপোর্ট দিতে হয়, আমাকে ফিজিক্যালি যেতে হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এবং যখনই যাই আমি সবসময় বারের সাথে আমি একটা সিটিংয়ে বসি, বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, পুরো বার এবং যারা জেনারেল লয়ার সবাইকে সাথে আমি বসি। নট অনলি দ্যাট, আমি কোর্টরুমেও আমি বসি, মামলা পরিচালনাগুলো আমি লক্ষ্য করি। আইন রিমোট এলাকাতে ইভেন একটা চৌকি আদালতের জন্য আইন কিন্তু একইভাবে প্রযোজ্য, কোনো ব্যতিক্রম নেই। মামলাটা যদি অঙ্কুরেই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হাইকোর্টে এসে কিছু করার থাকে না, যেটা করার থেকে আবার পাঠিয়ে দিতে হয়, দীর্ঘসূত্রিতা। একটা ডিক্রি হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, অ্যাপিল হলো ডিস্ট্রিক্ট জাজ, ওখানে অ্যাপিল রিজেক্ট হয়ে গেল, হাইকোর্টে আসলেন, হাইকোর্টে এসে দেখা গেলো একটা মারাত্মক একটা পদ্ধতিগত ত্রুটি হয়েছে অথবা একটা ভাইটাল এভিডেন্স না হয়নি, আবার পাঠিয়ে দেওয়া হলো ট্রায়াল কোর্টে। কি হলো? লাভটা কি হলো? মাঝখান দিক দিয়ে 10টা বছর 15 বছর কিন্তু নষ্ট হয়ে গেছে, আবার 10-15 বছর। ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। আমি তখন সিভিল সিঙ্গেল বেঞ্চে আছি। আমি কথাটা বোঝানোর জন্য যে ইয়াং লয়ারদের যে কতটা গুরুত্বপূর্ণ যে ট্রেনিংগুলো, বিশেষ করে শিশির মনি সাহেব আছেন, উনি একটা মামলার কথা বলেছেন, মতি মাতবর। আমি একটা কথা বলতে পারি, আমার জজীয়তি জীবনে আমি যে কয়েকটা মামলা দিয়ে আমি এক ধরনের স্যাটিসফ্যাকশন পেয়েছি, তার মধ্যে এই মতি মাতবর ইজ ওয়ান অফ দেম। এই জাজমেন্টটা শিশির মনির, উনি খুব অল্প কথায় বলেছেন, আমি একটু বলি। মেরিটে কিচ্ছু নাই। উনি যখন নিয়ে আসলেন, আমি শিশির মনির ওনাকে বললাম কোর্টে যে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, আমাকে রিসার্চ করে দেন, এবং এক্সটেন্সিভলি রিসার্চ করেছেন শিশির মনির। ওটা কোন ইয়াতে সাইটেশন রিপোর্ট হয়ে ডিএলআর কত চাই, রিপোর্টেড কেস ডিএলআরে পড়ে দেখবেন, ম্যাসিভ লিগাল রিসার্চ করেছে এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অনেক কিছু নিয়েছে। টোকিও একটা প্রোটোকল আছে। আমি নিজে কিছু রিসার্চ করেছি। কারণ আমি কেন রিসার্চ করছি? কারণ আমাকে বাধ্য করা হচ্ছে। আমি তো বিং এ জাজ এটা মেনে নিব না যে অ্যাডভোকেট সাহেব আমার থেকে বেশি জানেন, আমারও তো কিছু পণ্ডিতি দেখাতে হবে। এটা আমি এমনি কথায় কথা বললাম। ব্যাপারটা হচ্ছে কি, ইটস রিসিপ্রোকাল। আমি দেখেছি বেঞ্চে, এবং যখন আমি বারেও ছিলাম, জাজ যখন পরিশ্রম করেন লয়াররাও দেখি পরিশ্রম করেন, আবার লয়াররা যখন পরিশ্রম করেন বেঞ্চে বসে আমরা পরিশ্রম করতে বাধ্য হই। সম্পর্কটা এরকমই, যে কারণে